ফ্যামিলি কার্ডে খুলছে সম্ভাবনার দুয়ার, স্বাবলম্বী হচ্ছেন নারীরা। সুযোগকে কাজে লাগাতে চায় বিএনপি, উল্টো পথে হাঁটছে সরকার, বলছে বিরোধী দল। শিল্পে গ্যাসের চাপ বাড়লেও সংকট কাটেনি, বাতিল হচ্ছে অর্ডার। 24 ঘন্টার মধ্যে আমি গ্যাস পাচ্ছি, কিন্তু টোটালি 6 ঘন্টা। সেটা হচ্ছে মাঝরাতে আসে, আর দুপুরবেলা হয়তো 1 ঘন্টা আসে। অলরেডি আমাদের বেশ কিছু অর্ডার ড্রপ করছে কাস্টমার, কারণ ডিউ টু আমরা ঠিক সময় শিপমেন্টটা করতে পারতেছি না। এলএনজি সরবরাহ নিশ্চিত করতে কাতারে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধি দল। বাংলাদেশের উদীয়মান শিল্পে বিনিয়োগে আগ্রহী ভারত, আলোচনায় পারমাণবিক বিদ্যুৎ, সেমিকন্ডাক্টর, ডেটা সেন্টারের মতো খাত। ব্যবসাকে রাজনীতির বাইরে রাখার তাগিদ। ফ্যাসিবাদ মুক্ত দেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা, রাজস্ব সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী। কর ব্যবস্থাপনাকে দুর্নীতি ও হয়রানি মুক্ত করার নির্দেশ। একই করদাতাদের ওপর বারবার করের বোঝা বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির নীতি খুব সম্মত টেকসই পদ্ধতি নয়। নারীদের নিরাপদ যাতায়াতে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় গোলাপী বাস সার্ভিস চালু। মহাসড়কে এআই ক্যামেরা ব্যবহারে চাঁদাবাজি কমবে, আশা স্বরাষ্ট্রমন্ত্রী। সেবক হিসেবে আমরা চাই যে যাত্রীরা আরামে যাতায়াত করুক। মহাসড়কে যে চাঁদাবাজি হয় সবকিছু ক্যামেরায় যেহেতু রেকর্ডেড থাকবে, জনগণের সহযোগিতায় আমরা মহাসড়কে চাঁদাবাজি বন্ধ করতে পারব। র্যাব বিলুপ্ত করে এসআরবি প্রতিষ্ঠার উদ্যোগ, কাজে মিল থাকলেও কাঠামোয় থাকছে পার্থক্য। পরিচালিত হবে স্বতন্ত্র আইন ও জবাবদিহিতার ভিত্তিতে। যে পোশাক এবং নামের পরিবর্তন করলেই তো লোকটা ভালো হয়ে যায় না, যদি তার বিতর্কিত কর্মকাণ্ডগুলোর মধ্যে সংশোধন না আসে, পরিবর্তন না আসে। টানা 24 দিনের আন্দোলনে পিছু হটল ঝাড়খণ্ড সরকার। বাতিল করা হলো বিতর্কিত জেএসএসসি সিজিএল পরীক্ষা, সকল নিয়োগ প্রক্রিয়া তদন্তের সিদ্ধান্ত। শুভেচ্ছা, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজন। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। প্রায় 2,11,00,000 টাকা ব্যয় হয়েছে ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পে, কিন্তু মাসিক 2,500 টাকায় কতটা বদলেছে সুবিধাভোগী নারীদের জীবন? এমন উত্তর খুঁজতে গিয়ে দেখা মিলেছে ছোট ছোট আত্মনির্ভরশীল কিছু চরিত্রের। এছাড়া খাল খনন, কৃষক কার্ডের মতো সামাজিক কর্মসূচিতে সঞ্চার হয়েছে নতুন সম্ভাবনার। তবে এসব কর্মসূচি ঘিরে নানা অনিয়ম, স্বজনপ্রীতির অভিযোগও উঠেছে। মন্ত্রীরা জানান, অনিয়ম ঠেকাতে কয়েক স্তরের তদারকির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আরফিন শাকিলের প্রতিবেদন। 2 যুগ ধরে করাইল বস্তিতে বসবাস শাহেদা বেগমের। দীর্ঘ সময় কেটেছে অন্যের বাসাবাড়িতে কাজ করে। জীবনের পরন্ত বেলায় বার্ধক্য তাকে কর্মহীন করেছে। দারিদ্র্যের সংসারে অনেকটাই বোঝা হয়ে গেছেন। সেই বোঝা লাঘবে শাহেদা বেগমের জীবনে স্বস্তি হয়ে এসেছে ফ্যামিলি কার্ড। 2500 টাকা আসে মাসে, তো 2500 টাকা আমি নিজে খাটাই। 13টা হাঁস আছে, 2টা মুরগি, পরে বড় হয়, পরে বিক্রি করি। আমার উপকার হয়েছে, আমার অনেক উপকার হয়েছে। নির্ভরতার এমন গল্প এখন করাইল বস্তির আনাচে কানাচে। নয়নতারার মতো নারীদের টানাটানি সংসারে ফ্যামিলি কার্ড ভরসা হয়েছে চিকিৎসা ও বাজার খরচে। আগে একবেলা খাইলে আরেক বেলা খাইতে পারছি না, একদিন খাইলে আরেকদিন খাইতে পারছি না। এখন এই টাকাটা পাই আমরা খাইতে পারি। জামাই যেই টাকা বেতন পাই, টাকা তার আমরা রোয়া নাই, বুঝছেন? 8-9 জন মানুষ খাওয়াই না, টাকাটা পাইলে একটু উপকারও। তবে সরকারের এই সামাজিক কর্মসূচি ঘিরে অনিয়মের অভিযোগও আছে। বাড়ির মালিক তুলনামূলক সচ্ছল এমন পরিবারও পেয়েছে সরকারি সহযোগিতা। মা মেয়ে 2 জন পেয়েছে, 3 জন ফ্যামিলিতে 3 জন ছিলাম, 1 জন পাইনি। এখন আমাদের কেমন করে দিয়েছে এটা তো আর আমি জানি না,
আমরা বড় লোকও না, একবারে গরিবও না, মধ্যবিত্ত আর কি। অনেক মানুষের ডাটা নেওয়ার ক্ষেত্রে হয়তো কোথাও ত্রুটি বিচ্যুতি হচ্ছে এবং সেই ত্রুটি বিচ্যুতিগুলো কিভাবে সংশোধন করা যায় সেটি নিয়ে কাজ চলমান রয়েছে। আমাদের যে প্রক্সি মিনস টেস্ট, যার উপর ভিত্তি করে নারীদেরকে সিলেক্ট করা হচ্ছে, সেই ক্রাইটেরিয়াকে আপডেট করা হচ্ছে। সরকারের একটা অ্যাম্বিশিয়াস গোল রয়েছে যে যত দ্রুত সম্ভব আমরা কিভাবে বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলা পার হয়ে অথবা ইউনিয়ন পর্যায়ে বিপুল সংখ্যক মানুষের কাছে পৌঁছে যেতে পারি। ফ্যামিলি কার্ডের মাধ্যমে ওনারা যখন অর্থনৈতিকভাবে ক্ষমতায়িত হবে, স্বাভাবিকভাবে সেটি সমৃদ্ধ বাংলাদেশের যে পথযাত্রা আমাদের রয়েছে সেটা আরও বেশি বেগবান হবে। জিয়াউর রহমানের কৃষি বিপ্লবের অন্যতম অনুঘটক ছিল খাল খনন। সেই মডেল অনুসরণে 6 মাসে 1200 কিলোমিটার খাল খনন করে বিএনপি সরকার। বহু জায়গায় পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত হয়েছে। তবে কাজের মান নিয়ে অভিযোগ উঠেছে বগুড়া, পাবনা, নাটোর সহ কয়েকটি জেলায়। যে দীর্ঘদিনের ট্রেন্ড, এটাকে দূর করাই হলো আমাদের কাজ এবং সেটাকে আমরা খুব সুন্দরভাবে মোকাবেলা করার চেষ্টা করছি। এই জন্য আমরা সজাগ সতর্ক রয়েছি। কমপক্ষে 20,000 কিলোমিটার সমাপ্ত করতে পারলে বাংলাদেশে যে চ্যালেঞ্জগুলো, গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা এবং গ্রামের মানুষের পাশে থাকা একটা সবুজ বিপ্লব স্বনির্ভর আন্দোলন গড়ে তুলতে আমরা সক্ষম হব। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য কৃষক কার্ডের কর্মসূচিও চালু করেছে সরকার। এতে 10 সুবিধা ছাড়াও 2,500 টাকাও পাচ্ছেন দরিদ্র কৃষকরা। তেজগাঁয়ের প্রধানমন্ত্রী দপ্তর নয়, বরং সচিবালয়ের এই ভবন থেকেই সরকার পরিচালনা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যার লক্ষ্য সম্মিলিতভাবে সরকারের সকল কার্যক্রমে তদারকি করা, যার সুফলও মিলছে হাতে নাতে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো সামাজিক সকল কর্মসূচিতে সরকার প্রধানের আন্তরিকতা স্পষ্ট হয়েছে গত 6 মাসে। এসব সামাজিক কর্মসূচি আগামী কয়েকদিনের মধ্যে সারা বাংলাদেশে পুরোদমে চালু হবে। তবে বিশ্লেষকরা বলছেন, সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি বা দলীয়করণের মতো ঘটনা এড়িয়ে প্রকৃত সুবিধাভোগীদের কাছে সরকারের এই সহযোগিতা পৌঁছানো। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেছেন দলটির স্থায়ী কমিটির নতুন 4 সদস্য। সকালে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তারা এসব কথা বলেন। জানান, দলের আদর্শ ও রাজনৈতিক দর্শন সামনে রেখেই এগিয়ে যাবে সরকার। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে বিএনপির স্থায়ী কমিটির নতুন 4 সদস্য। শ্রদ্ধা নিবেদন শেষে স্থায়ী কমিটির সদস্যরা বলেন, জিয়াউর রহমান মাত্র 3 বছরে যে উন্নয়ন ও পরিবর্তনের সূচনা করেছিলেন, তারেক রহমান তার চেয়েও দ্রুতগতিতে দেশকে এগিয়ে নিচ্ছেন। সবাই যদি ঐক্যবদ্ধ থাকি জাতির এই ক্রুশিয়াল মুহূর্তে, তাহলে আমরা নিশ্চয়ই ইনশাআল্লাহ আমাদের এই অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারব। সরকার আসার পরে 2-3 মাস লাগে একটু সেট আপ করতে। এই 3 মাসের মধ্যে কৃষকের ঋণ বলেন, খাল কর্মসূচি, ফ্যামিলি কার্ড বলেন, এখন দায়িত্ব হয়েছে এই সমস্ত কর্মসূচিকে সামনে দিকে আরো এগিয়ে নিয়ে যাওয়া। রুহুল কবির রিজভী ও আমানুল্লাহ আমান বলেন, বিএনপির দর্শন ও আদর্শকে সামনে রেখে দেশ গড়ার কাজ করবে বর্তমান সরকার। যে আশা, যে ভরসা নিয়ে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই দলকে সুসংগঠিত করা যায়, শক্তিশালী করা যায় এবং এটার অগ্রগামিতার জন্য আমরা এই 4 জনই ভূমিকা রাখবো। আমরা জনগণকে নিয়ে এই দলকে, এই সরকারকে সহযোগিতার মধ্য দিয়ে, নিষ্ঠার সাথে কর্মকাণ্ড পরিচালনার মধ্য দিয়ে আমরা কাজ করে যাব। দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্যের ধারক বিএনপির নতুন দায়িত্ব পাওয়া নেতারা সেই ঐতিহ্য ও সুযোগকেই সফলভাবে কাজে লাগাতে চান। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। দেশের গ্যাস ও জ্বালানি সংকট মোকাবেলায় বিরোধী দল যে পরামর্শ দিয়েছে সেটা বাস্তবায়ন করলেই সংকট কেটে যাবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। রাজধানীর মগবাজারে বিএনপি সরকারের 6 মাসের মূল্যায়ন নিয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। বিরোধী দলের দেয়া পরামর্শগুলো বাস্তবায়ন করে চলমান সংকটের সমাধান করার আহ্বান জানান তিনি। বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ন্যূনতম উন্নতি করতে সরকার ব্যর্থ হয়েছে। ক্যাম্পাসগুলোতে আবারও আধিপত্য বিস্তার করতে সরকার তার ছাত্র সংগঠন ব্যবহার করছে। এদিকে সিন্ডিকেট করে ফ্যামিলি ও কৃষি কার্ড দেয়া হচ্ছে। ফলে এর প্রকৃত সুফলভোগী যাদের হওয়ার কথা তারা বঞ্চিত হচ্ছে। প্রকৃতপক্ষে উল্টো পথেই হাঁটছে সরকার। হামের সংক্রমণ এখনও পর্যন্ত উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারেনি সরকার। গত 6 মাসে এই বিষয়গুলো বিএনপির সবচেয়ে বড় ব্যর্থতা বলে মন্তব্য করেন মিয়া গোলাম পরোয়ার। আমরা রাজনীতিতে কোনো সংঘাতকে অ্যাডমিট করতে চাচ্ছি না। চরম সংযমী হয়েও যদি
যে অস্থিতিশীল দেশকে দেশ গোছানোর দিকে নিয়ে যাচ্ছি, আমরা এখনো সাহায্য করার জন্য চেষ্টা করছি। আমরা আমাদের নেতা কর্মীদেরকে, ছাত্রদেরকে সংযমী হতে বলেছি। আমরা আক্রান্ত হচ্ছি, আমরা কিন্তু আক্রমণকারীর ভূমিকায় নেই। শিল্পে গ্যাসের চাপ কিছুটা বেড়েছে, উৎপাদনে ফিরেছে অনেক কারখানা, তবে তা এখনও যথেষ্ট নয়। এরই মধ্যে অনেক অর্ডার বাতিল হবার খবরও মিলেছে। জ্বালানি পরিস্থিতির খোঁজ নিচ্ছেন বিদেশি ক্রেতারাও। ব্যবসায়ীরা বলছেন শিল্পে গ্যাসের ব্যাকআপ প্ল্যান চূড়ান্ত করা জরুরি। আগামীতে বিকল্প জ্বালানির বয়লার বা জেনারেটর কিনতে হলে দরকার হবে প্রণোদনা। আরও জানাচ্ছেন তৌহিদ হোসেন। গ্যাস আর বিদ্যুৎ নিয়ে ভীষণ বিপদে শিল্প কারখানা। নিরবচ্ছিন্ন সরবরাহ কখনই মিলে না, তবে বড় সংকটের শুরু গেল মাসে আগুনে একটি ভাসমান এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হবার পর থেকে। সেই জেরে গেল সপ্তাহে উৎপাদন পুরোপুরি বন্ধ করে দিতে হয় অনেক কারখানাকে। বলা হচ্ছে শনিবার ভোর থেকে গ্যাস সরবরাহ কিছুটা বেড়েছে। সরেজমিনে শিল্পাঞ্চলে গিয়েও একই চিত্রের দেখা মেলে, তবে ভোগান্তি কমেনি। একদিকে দেশে গ্যাসের সংকট এবং সেই সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। অর্থাৎ এই গ্যাস এবং বিদ্যুতের উভয় সংকট কতটা তীব্র এবং বিপদের কারণ হতে পারে সেটি কিন্তু এই ধরনের একটি শিল্প কারখানায়, যেগুলো সাধারণত শিল্পাঞ্চলে অবস্থিত, সেখানে আসলে খুব ভালো মতো টের পাওয়া যায়। এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আমরা থাকা অবস্থাতে একাধিকবার লোডশেডিং হয়েছে, যে কারণে শ্রমিকদেরকে কিছুটা আগেভাগেই বিরতিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে বিকল্প উপায়ে তাদেরকে ডিজেল বা ফার্নেস অয়েল পুড়িয়ে অর্থাৎ জেনারেটরকে ব্যবহার করে বিদ্যুতের উৎপাদন সচল রাখতে হচ্ছে। অন্যদিকে যেসব যন্ত্রাংশ গ্যাসের মাধ্যমে চলে সেগুলো একেবারেই গ্যাস ছাড়া তো চলার উপায় নেই। বিকল্প উপায়ে যদি তারা জ্বালানি সংগ্রহ করেন সেখানে হয় তাদেরকে নাজেহাল হতে হচ্ছে, অথবা সেখানে উৎপাদন ব্যয় বহুলাংশে বেড়ে যাচ্ছে। গাজীপুর জেলা ও মহানগর মিলে কারখানার সংখ্যা প্রায় ৩৫০০। এর মধ্যে গ্যাস সংকটে গড়ে ১৫% কারখানার উৎপাদন বন্ধ। বিদেশের অর্ডার বাতিল হবার খবর মিলছে অহরহ। শিপমেন্ট দেরিতে হওয়ায় জরিমানা গুনতে হচ্ছে অনেককে। সাভারে আগের চেয়ে গ্যাস সরবরাহ বাড়লেও পিছু ছাড়ছে না বিদ্যুতের লোডশেডিং। পোশাক কারখানার ডাইং, ওয়াশিং ও ফিনিশিং বিভাগে দুর্ভোগ সবচেয়ে বেশি। অনেক শিল্পে বসিয়ে রাখা হয়েছে জনবল। একই চিত্র দেখা গেছে নারায়ণগঞ্জের নিটওয়্যার শিল্পেও। তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে বন্ধ ছিল নরসিংদীর প্রায় ৮০% টেক্সটাইল, ডাইং ও প্রিন্টিং কারখানা। সম্প্রতি গ্যাসের চাপ কিছুটা বেড়েছে, তারপরও বিকল্প জ্বালানির ব্যবস্থা করতে দেখা গেছে অনেককে। বিপদে আছেন খাদ্য, ওষুধ ও সিরামিক উৎপাদকরাও। অলরেডি আমাদের বেশ কিছু অর্ডার ড্রপ করছে কাস্টমার, কারণ ডিউ টু আমরা ঠিক সময় শিপমেন্টটা করতে পারতেছি না। আর আপনি জানেন গার্মেন্টসটা একটা চেন ওয়াইজ কাজ। যদি কোনো কারণে যদি একদিন পিছিয়ে কাজ হয় বা 1 ঘন্টা লোডশেডিং হয়, ওইটা সারাদিন ওটা আর ব্যাকআপ দেওয়া সম্ভব হয় না। 24 ঘন্টার মধ্যে আমি গ্যাস পাচ্ছি, টোটালি 6 ঘন্টা। সেটা হচ্ছে মাঝরাতে আসে আর দুপুরবেলা হয়তো 1 ঘন্টা আসে। এই সময় আমরা অপেক্ষা করি যে কখন গ্যাসটা আসবে, কোন মালের প্রায়োরিটিটা আমার বেশি, আমি এইটা দিয়ে আমি সমাধান করার চেষ্টা করতেছি। তো আমার যে এক্সপেকটেশন যে আমার ডেইলি প্রোডাকশন হবে আমার 20,000, আমি করতে পারতেছি 3-4 হাজার। দায়িত্বের প্রথম 6 মাসে বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে বড় পরীক্ষা দিতে হলো সরকারকে। সহসাই যে সম্পূর্ণ সমাধান মিলবে না সে কথা আগেভাগেই স্বীকার করে নিয়েছেন নীতি নির্ধারকরা। নতুন এলএনজি টার্মিনাল নির্মাণেও দরকার হবে কমপক্ষে 3 বছর। সেই ধাক্কা কিভাবে সামাল দেবে বাংলাদেশ? এক্সপোর্টের টার্গেট তো পরের কথা, আসলে বেঁচে থাকাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সরকারের আসলে খুব বেশি করণীয় নাই, বাট আমি মনে করি যে একই সাথে যে ফ্যাসিলিটিগুলো যে নষ্ট হলো বা এটা আগামীতে যে হবে না তারও কোনো গ্যারান্টি নেই। ফলে আমাদের মনে কুইক একটা কোনো ব্যবস্থা নেওয়া উচিত, যে যেখানে আমাদের নেক্সট যদি এরকম কোনো ডিজাস্টার হয় সেখানে আমরা কীভাবে ব্যাকআপ দিতে পারবো। বয়লার, জেনারেটর, আপনি সফট লোন দিতে সমস্যা কোথায়? 2.5% আপনি সফট লোন দেন, এর সব জায়গায় তো আমার অ্যাড করা দরকার নেই। জায়গা থেকে আমরা ফুড ভ্যালু চেইন ইমপ্রুভমেন্টের জন্য আমরা একটা লোনের কথা আমাদের প্রয়াত প্রেসিডেন্ট সহ আমরা অনেক ফাইট করে এটা নিলাম। বিশ্বাস করেন আজকের মতো কোনো এসএমই লোন পায়নি। দেশে দ্রুত ফুরিয়ে আসছে গ্যাসের মজুদ। ধারণা করা হচ্ছে চলমান গ্যাস কূপে উৎপাদন শূন্যের কোঠায় নামবে 2031 সালেই। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানি সরবরাহ নিয়ে আলোচনা করতে 2 দিনের সফরে কাতারে গিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। মঙ্গলবার ভোরে একটি ফ্লাইটে তিনি কাতারের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিনিধি দলে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির, পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য রহমান সহ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা রয়েছেন। মূলত এলএনজি সরবরাহ নিশ্চিত করতেই কাতারের বিভিন্ন পক্ষের সাথে বৈঠক করবেন মন্ত্রীরা। অংশ নেবেন একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে। 19 আগস্ট রাতে দেশে ফেরার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর।
বাংলাদেশের উদীয়মান শিল্পে বাণিজ্যে আগ্রহী ভারত। তালিকা আছে পারমাণবিক বিদ্যুৎ, সেমিকন্ডাক্টর, ডেটা সেন্টারের মতো খাত। পারস্পরিক অভিজ্ঞতা কাজে লাগানো সম্ভব অবকাঠামো নির্মাণেও। ঢাকা সফরে এসে এমন আগ্রহের কথা জানিয়েছে ভারতীয় শিল্প কনফেডারেশনের প্রতিনিধি দল। মঙ্গলবার তারা দিনভর বৈঠক করেন বাংলাদেশের একাধিক মন্ত্রী ও ব্যবসায়ী নেতাদের সাথে। জানান, দুই দেশের বাণিজ্যিক বোঝাপড়া ভালো হলে রাজনীতিবিদরাও নতুন বার্তা পাবেন। প্রতিবেশী ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন যাচ্ছে কয়েক বছর ধরে। রাজনৈতিক সংকট সমাধানের চেষ্টা চলছে, তবে নানা সমীকরণে বাণিজ্যের গতিও সে অর্থে বাড়ছে না। অথচ দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ কম বেশি $12 বিলিয়ন। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আলোচনার মাঝে মঙ্গলবার ঢাকায় আসে ভারতের ব্যবসায়ী প্রতিনিধি দল, যার নেতৃত্ব দিচ্ছেন দেশটির ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সিআইআই এর মহাসচিব চন্দ্রজিৎ ব্যানার্জি। সকালে বাণিজ্যমন্ত্রীর সাথে প্রথম বৈঠকে বিনিয়োগের নতুন খাত, দেশটির উত্তর পূর্বাঞ্চলের বাণিজ্য ও যোগাযোগ, শুল্ক অশুল্ক বাধা আর ভিসা জটিলতা নিয়ে আলোচনা হয়। পরে মন্ত্রী জানান, ভারতের সাথে বাণিজ্য আগের অবস্থায় নেয়ার চেষ্টা চলছে। ইন্ডিয়ান ডিজিটাল ট্রান্সফরমেশন এখন যেভাবে হচ্ছে, আর আরেকটি হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে কিভাবে ভারতীয় বিনিয়োগকারীদের সম্পৃক্ত করা যায় বা ফিন্যান্স আনা যায়, সেই বিষয় নিয়ে ভারতীয় ব্যবসায়ীরা দুটো টাস্ক ফোর্সের প্রস্তাব দিয়েছেন। বিকেলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসি এর সাথে বৈঠক করে ভারতের বাণিজ্য প্রতিনিধি দলটি। এ সময় উপস্থিত ছিলেন বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। তখন পারমাণবিক বিদ্যুৎ, সেমিকন্ডাক্টর, ডেটা সেন্টার, বায়োটেকনোলজির মতো নতুন খাতে বাণিজ্যের আহ্বান জানায় ভারত। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বলা হয়, দেশটির যেসব কোম্পানি এরই মধ্যে বাংলাদেশে ব্যবসা করছে তারা বিনিয়োগ আরও বাড়াতে আগ্রহী। ভিসাই হোক কিংবা কোথাও কিছু ডিউটির ব্যাপার হোক কিংবা কোনো কোথাও কিছু গণ্ডগোলের ব্যাপার হোক, সেগুলো নিয়ে কথাবার্তা হতেই থাকে এবং সেই গণ্ডগোলগুলো আমাদের দুটো সাইডের থেকেই খুব ভালো রিসেপশন আছে মেটানোর বলে আমাদের মনে করি, যেগুলো ব্যবসার দিকে অবস্টেকল। দুটো সরকার যখন দেখবে যে দু দেশের বিজনেস কমিউনিটি টাস্ক ফোর্স হয়েছে, নিজেদের মধ্যে কথাবার্তা বলছে, প্রস্তাব নিয়ে আসছে, ইট ক্রিয়েটস আ পজিটিভ অ্যাটমসফিয়ার। তো এই ফিলসফি নিয়ে আমরা আগে বাড়ছি। There are multiple channels, আপনি জানেন, সবাই জানে, there are multiple channels of communication. We are one of them and surely we will take messages back. এ সময় ব্যবসা বাণিজ্যকে রাজনীতির বাইরে রাখার আহ্বান জানায় এফবিসিসিআই। দুদেশের বাণিজ্য বৃদ্ধিতে মানে অশুল্ক বাধা যেগুলো আছে, যেগুলো অনেক সময় আমরা পলিটিক্যালি কানেক্টেডও বলে থাকি, সো এই বাধাগুলো দূর করার ক্ষেত্রে তারাও তাদের সরকারের উপরে মানে চাপ প্রয়োগ না বলে আমি বলি যে তারা মানে আলোচনাটা আরেকটু মানে জোরদার করবেন। 14 সদস্যের ভারতীয় শিল্প কনফেডারেশনের প্রতিনিধি দল ঢাকা ছাড়বে বুধবার। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। কর ব্যবস্থাপনাকে সহজ ও দুর্নীতি ও হয়রানি মুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, একই করদাতার উপর বারবার করের বোঝা বাড়িয়ে রাজস্ব আদায় বৃদ্ধির চেষ্টা কখনোই টেকসই পদ্ধতি নয়। দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডকে মানুষের আস্থার প্রতিষ্ঠানে রূপ দেওয়ার আহ্বান জানান সরকার প্রধান। প্রধানমন্ত্রী আশ্বাস দেন, অতীতের ঘটনা ভুলে সৎ ও যোগ্য কর্মকর্তাদের জন্য সহায়ক কর্মপরিবেশ তৈরি করবে সরকার। রাজস্ব আদায়ের কৌশল ও করণীয় ঠিক করতে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় জাতীয় রাজস্ব সম্মেলনের, যেখানে চলতি বছরের 6 লাখ কোটি টাকার বেশি কর আদায়ের লক্ষ্যমাত্রা নিয়ে কথা বলেন বক্তারা। অনুষ্ঠানে সরকারের নীতি ও পরিকল্পনা তুলে ধরেন অর্থমন্ত্রী ও অর্থ উপদেষ্টা। অনুষ্ঠানে রাজস্ব কর্মকর্তাদের কাছ থেকে সরাসরি এই খাতের সংকট আর সম্ভাবনা নিয়ে জানতে চান প্রধানমন্ত্রী। সে আলাপের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের সময় আন্দোলনের দায়ে অনেক কর্মকর্তার বরখাস্ত, দণ্ড ও বিভাগীয় শাস্তি নিয়ে সরকার প্রধানের হস্তক্ষেপ চান আগতরা। প্রধানমন্ত্রীও আশ্বাস দেন, সৎ ও যোগ্যদের বিষয়ে বিবেচনা করবে তার সরকার। আমরা সকলকে নিয়ে এগোতে চাই, যেটি অতীতে হয়ে গেছে। আমাদের প্রত্যাশা থাকবে যে ইনশাল্লাহ ভবিষ্যতে এরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। আপনারা যেটি চাইছেন সরকারের কাছে, সরকার অবশ্যই অত্যন্ত গুরুত্বের সাথে এটি বিবেচনা করবে। যারা সৎ, যারা দক্ষ অফিসার্স আছেন, তাদেরকে আরো বেশি করে কাজ করার সুযোগ করে দিতে, তারা যাতে দেশের জন্য আরো বেশি কন্ট্রিবিউট করতে পারেন, এবং সেই কারণে যে পরিবেশ তৈরি করা দরকার, সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে সেই পরিবেশটা তৈরি করা। এ সময় করদাতাদের সাথে রাজস্ব কর্মকর্তাদের আস্থার ঘাটতি নিয়ে প্রশ্ন তোলেন সরকার প্রধান। বলেন, দেশে কর ভিত্তি এখনো সংকীর্ণ। করদাতা ও রাজস্ব প্রশাসনের মধ্যে আস্থার সম্পর্কেও আরো শক্তিশালী করা প্রয়োজন।
কর ব্যবস্থাপনা কিংবা কর আদায় পদ্ধতি সহজ এবং দুর্নীতি ও হয়রানিমুক্ত হওয়া প্রয়োজন। ব্যক্তি স্বার্থের চেয়ে প্রতিষ্ঠান তথা সবার আগে দেশের স্বার্থ রক্ষা করা প্রয়োজন। একই করদাতাদের ওপর বারবার করের বোঝা বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির নীতি খুব সম্ভবত টেকসই পদ্ধতি নয়, বরং কর প্রদানে সক্ষম ব্যক্তিদেরকে শনাক্ত করে তাদেরকে যথাযথ নিয়মে করের আওতায় আনার ব্যবস্থা করার কার্যক্রম উদ্যোগ গ্রহণ করা বোধহয় অত্যন্ত প্রয়োজন। এই জন্য ডিজিটালি আধুনিক ডাটা ভিত্তিক কর প্রশাসন গড়ে তোলার খুব সম্ভবত কোনো বিকল্প নেই। বিশ্বে ব্যবসার নতুন নতুন মডেল তৈরি হচ্ছে জানিয়ে এনবিআর কর্মকর্তাদের বহুমাত্রিক অভিজ্ঞতা অর্জনের উপর জোর দেন প্রধানমন্ত্রী। বলেন, সরকার একটি সমৃদ্ধ বিনিয়োগ বান্ধব রাজস্ব ব্যবস্থাপনা গড়তে চায়। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা, অর্থাৎ বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পালা। দেশের জনগণ বর্তমানে এনবিআরকে একটি নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসাবে প্রত্যাশা করে। দক্ষ এবং টেকসই রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে জন আস্থা অর্জন সম্ভব, যেটি আপনাদের কারো কারো বক্তব্য থেকেও উঠে এসেছে। করদাতাদের সেই প্রত্যাশা পূরণের দায়িত্ব আপনাদেরকে অবশ্যই নিতে হবে। পরে সম্মেলনে বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর কেউ প্রার্থিতা প্রত্যাহার না করায় আগামী বৃহস্পতিবার এই পদেই নির্বাচন করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অলি আহমেদ, জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। বিকেলে কমিশন ভবনে এক ব্রিফিংয়ে তিনি আরও বলেন, ৩৫ বছর পর হচ্ছে এই নির্বাচন। ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া রাষ্ট্রপতি নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি। রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণে কাজ করবে ইসির ২০ সদস্যের একটি দল। ব্যালটের রং হবে সাদার উপর কালো প্রিন্ট। ভোট গ্রহণ শেষে সেদিনই প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে। এরপর গেজেট প্রকাশ হলে শপথ নেবেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি। শপথ পড়াবেন জাতীয় সংসদের স্পিকার। কয়টা ব্যালট বৈধ হলো, কয়টা ব্যালট আপনার বাতিল হলো, কয়টা ব্যালট অব্যবহৃত থাকলো এবং প্রাপ্ত বৈধ ভোটের ফলাফল যেটা যিনি বেশি ভোট পাবেন তাকে নির্বাচনী কর্তা প্রাথমিকভাবে সংসদ কক্ষে বসেই তাকে বিজয়ী ঘোষণা করে আমরা তারপরে অফিসে ফিরবো এবং তারপরে গেজেটটা দেওয়া হবে। ৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের দেয়া বিবৃতির ব্যাখ্যা চেয়ে দেশটির ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির তথ্যকে ভুল উল্লেখ করে জাতিসংঘের নিবন্ধিত তথ্যকেই গ্রহণযোগ্য বলে জানিয়েছে ঢাকা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী এক ব্রিফিংয়ে জানান, রোহিঙ্গা সংকট সমাধানে কৌশলগত পরিবর্তন আনা হয়েছে। শেখ হাসিনা সরকার প্রত্যর্পণ চুক্তি করেই রোহিঙ্গা ইস্যু জটিল করেছে বলে মত প্রতিমন্ত্রীর। 15 আগস্ট মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাঙালি দাবি করে নতুন বিবৃতি দেয় মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির দাবি প্রত্যাখ্যান করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, রোহিঙ্গাদের বাঙালি হিসেবে উল্লেখ করা সঠিক নয়। দুপুরে ৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের দেয়া বিবৃতির ব্যাখ্যা চেয়ে দেশটির ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সুয়ে মোর সঙ্গে বৈঠক করে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক তৌফিকুর রহমান। উল্লেখ করেন, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের রোহিঙ্গা বিষয়ক বিবৃতির অনেক তথ্যই ভুল পরিসংখ্যানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। বাংলাদেশের উদ্বেগ ও পর্যবেক্ষণ নিজ সরকারের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন মিয়ানমারের রাষ্ট্রদূত। বলেন, যাচাইকৃত রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরুর বিষয়ে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে কৌশলগত পরিবর্তন এনেছে বাংলাদেশ। মিয়ানমার সরকারের উপর আস্থা রাখতে চায় ঢাকা, বাংলাদেশ চায় নিরাপদ পরিবেশে প্রত্যাবাসন। মিয়ানমারের দিক থেকে যে স্টেটমেন্টটা করা হয়েছে সেখানে সংখ্যার কিছু বিভ্রাট আছে। একটা ভালো পরিবেশেই মিয়ানমারের ডিজির সাথে অ্যাম্বাসেডার আলোচনা হয়েছে এবং উনি আশ্বস্ত করেছেন যে উনি সরকারের সাথে কথা বলে এই কাজগুলো দ্রুতগতিতে করবেন। প্রতিমন্ত্রীর অভিযোগ, শেখ হাসিনার সরকার প্রত্যর্পণ চুক্তি করেই রোহিঙ্গা ইস্যু জটিল করেছে।
শেখ হাসিনার সরকার দ্বিপাক্ষীয় চুক্তি করে এটা 12টা প্রথমেই বাজিয়ে দিয়েছিল। হ্যাঁ, যখন বিএনপি সরকার রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন করেছিল তখন প্রথমেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় উনি একটা ট্রাইপার্ট্রেট এগ্রিমেন্ট করেছিলেন। জাতিসংঘ ওয়াজ এ ভেরি অ্যাক্টিভ পার্ট অফ দ্যাট এগ্রিমেন্ট। তো সেই কারণে কিন্তু, এবং তখন উনি ওআইসির প্রত্যেকটি দেশকে এখানে, প্রত্যেকটা মাল্টিল্যাটারাল বডি কিন্তু এখানে ইনভলভ হয়েছিল, সেই জন্য কাজে লেগেছিল। ব্রিফিংয়ে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশে আল কায়দার তৎপরতার বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন ফ্যাসিবাদ সরকারের প্রোপাগান্ডা হতে পারে। এছাড়া প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখন পর্যন্ত কোনো আপডেট নেই বলেও জানান তিনি। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের জ্বালানি সহযোগিতার অনুরোধের বিষয়টি খতিয়ে দেখছে ভারত। দেশটির নিজস্ব চাহিদা, ক্ষমতা ও প্রাপ্যতার ভিত্তিতে নেওয়া হবে সিদ্ধান্ত। নিয়মিত ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি জানান, ঢাকার সাথে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক কামনা করে দিল্লি। বাংলাদেশের সাথে আমাদের একটি চলমান জ্বালানি সহযোগিতা রয়েছে। অতিরিক্ত অনুরোধের বিষয়ে বলতে গেলে আমরা আমাদের নিজস্ব চাহিদা, পরিশোধন ক্ষমতা ও প্রাপ্যতার ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখছি। ভারত পারস্পরিক স্বার্থ ও আদান প্রদানের ভিত্তিতে বাংলাদেশের স্বার্থে ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক কামনা করে। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে ঢাকার সড়কে চালু হলো পিঙ্ক বাস। প্রাথমিকভাবে রাজধানীর 10টি রুটে চলবে 10টি বাস। একই সঙ্গে চট্টগ্রামে ও বগুড়ায় 2টি করে বাস চালু করা হয়েছে। সরকার বলছে, আগামী দিনে বাড়ানো হবে বাস এবং রুট। তবে এবার যেন আগের উদ্যোগগুলোর মতো মুখ থুবড়ে না পড়ে, সেই চ্যালেঞ্জও স্বীকার করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। নতুন রঙে, নতুন পরিচয়ে ঢাকার সড়কে যাত্রা শুরু। নারীদের জন্য নির্ধারিত পিঙ্ক বাস। নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াতের লক্ষ্যেই এমন উদ্যোগ। প্রথম দিনেই বাসে ওঠেন বিভিন্ন বয়সী নারী। নতুন ব্যবস্থায় সন্তুষ্টি তাদের কণ্ঠে। নারীদের যাদের বেশি হেজিটেশন ফিল হয় তারা অবশ্যই এটাতেই ওঠার চেষ্টা করবে। হাজার ভিড় থাকলেও নারীদের মাঝে কোনো আনকমফোর্টেবল ফিল হবে না। মেয়েদের জন্য তো আসলে সেফটির একটা বিষয় সবসময়ই থাকে, যেটা এই প্রথমবার আমাদের দেশে আর কি, যেহেতু এটা আমাদের পিঙ্ক কালারের বাস মেয়েদের জন্য দেওয়া হয়েছে। সরকারকে ধন্যবাদ জানাই যে নারীদের সেফটি চিন্তা করে আমাদের এত বড় একটা প্রজেক্ট উনি দিয়েছেন, নারীদের বাস সার্ভিসটা। গোলাপি রঙের বাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, চালক ও কন্ডাক্টর হিসেবেও থাকছেন নারী। নারী চালকের জন্যও তাই দিনটি আলাদা আনন্দের। 3 মাস আগে বাসের জন্য ট্রেনিং নিয়েছি, 1 মাস 14 দিন ব্যাপী ট্রেনিং নেওয়ার পরে আমি পরীক্ষাতে উত্তীর্ণ হই, তারপরে এখানে নিয়ে আসে। সেবক হিসেবে আমরা চাই যে যাত্রীরা আরামে যাতায়াত করুক। তবে নতুন বাস নামলেই শেষ নয়। এই সেবাকে নিয়মিত, নিরাপদ ও মানসম্মত রাখাটাই এখন বড় পরীক্ষা। সড়ক পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীও বলেছেন সে কথা। মহিলা চালক কন্ট্রাক্টরদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, নিরাপত্তা, কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তাদের দক্ষতা, পেশাগত সক্ষমতা বৃদ্ধি করতে হবে। একটা জায়গায় সমস্যাটা আছে, মানসম্মত সেবা, জরাজীর্ণ একটা ব্যবস্থাপনা বিদ্যমান আছে, কিন্তু সময়ের সাথে এটাকে ঢেলে সাজানো, যুগ উপযোগী করা, যাত্রী বান্ধব করা। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী জানান, ঢাকার নগর পরিবহনে শিগগিরই যুক্ত হবে বিদ্যুৎ চালিত বাস। পরিবেশ এবং ঢাকার মাল্টিমোডাল যোগাযোগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত করবার ক্ষেত্রে ইভি বাস এখন খুবই জরুরি এবং এটা আমাদের অঙ্গীকারের অংশ, কারণ আমরা একটা মাল্টিমোডাল সিস্টেম ঢাকাতে প্রতিষ্ঠিত করতে যাচ্ছি। একই দিন বগুড়া ও চট্টগ্রামে এক জোড়া করে মোট 4টি পিঙ্ক বাস চালু হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশে রুট ও বাসের সংখ্যা বাড়ানোর কথা জানিয়েছে সরকার। অনেক রকমের হয়রানি হতে হয়, তো এখন আশা করতেছি আমরা আমরা খুব আরামদায়কভাবে এবং স্বাচ্ছন্দ্যভাবে নিরাপদভাবে যেতে পারবো। বলে বোঝানো তো যাবে না, আমরা তো অনেকটা খুশি। বহুল প্রত্যাশিত এবং প্রতীক্ষিত পিঙ্ক বাস এখন ঢাকার রাস্তায়। যাত্রীরা বেশ উচ্ছ্বসিত এবং তারা এই উদ্যোগে আনন্দিত। যদিও সুফল পেতে হলে রুট আর বাস দুটোই বাড়ানোর তাগিদ যাত্রীদের। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।
মহাসড়কে কোনো ধরনের 3 হুইলার চলতে দেয়া হবে না, নির্দেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনাঘাট এলাকায় অটো ফাইন সিস্টেম এআই ক্যামেরা উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, মহাসড়কে যে চাঁদাবাজি হয় সেটি মালিকপক্ষ, শ্রমিক পক্ষ বা পুলিশ যেই হোক তা ক্যামেরায় রেকর্ড থাকবে। এতে চাঁদাবাজির প্রবণতা কমে আসবে। রাজধানী ঢাকার পর ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও স্থাপন করা হলো অটোফাইন সিস্টেম এআই ক্যামেরা। দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ মেঘনাঘাট এলাকায় প্রকল্পের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বলেন, এখন থেকে মহাসড়কে যানবাহনের ওভার স্পিড, অবৈধ পার্কিং সহ ট্রাফিক আইন লঙ্ঘন করলে তা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করবে এআই ক্যামেরা। এরপর গাড়ির নিবন্ধিত মালিকের মোবাইলে যাবে মামলার তথ্য ও জরিমানার নোটিশ। কেউ স্পিড ব্রেক করলে, স্পিড লিমিট ক্রস করলে এবং ট্রাফিক আইন ভঙ্গ করলে, উল্টা পথে যাত্রা করলে, ওভারটেকিং করলে, যে কোনোভাবেই হোক যেখানে সাইন সিগন্যাল দেওয়া আছে সেটা অমান্য করলে তার উপরে ফাইন আরোপ করা হবে। অটোমেটিক্যালি এটা বিআরটি এর কাছে চলে যাবে। মন্ত্রী বলেন, গাড়ির মালিক তার জরিমানার টাকা মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে ঘরে বসে পরিশোধ করতে পারবেন। তবে বারবার ট্রাফিক আইন অমান্য করলে নিয়ম অনুযায়ী বাতিল হবে রেজিস্ট্রেশন। ক্যামেরায় রেকর্ড থাকায় সড়কে চাঁদাবাজির প্রবণতা কমে আসবে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেই সাথে মহাসড়কে কোনো ধরনের 3 হুইলার চলতে দেওয়া হবে না বলেও জানান তিনি। মোবাইল ফিনান্সিয়াল সিস্টেমের মাধ্যমে গাড়ির মালিক সেই ফাইন আদায় করতে পারবেন। মহাসড়কে যে চাঁদাবাজি হয় সেটা মালিক পক্ষ থেকে হোক, শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে হোক বা পুলিশের পক্ষ থেকে হোক, সব কিছু ক্যামেরায় যেহেতু রেকর্ডেড থাকবে, আশা করি এই প্রবণতাটা কমবে এবং আমি বিশ্বাস করি জনগণের সহযোগিতায় আমরা মহাসড়কে চাঁদাবাজি বন্ধ করতে পারব। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে চট্টগ্রামের সিটি গেট পর্যন্ত 250 কিলোমিটার এলাকায় প্রায় 1500 এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। 2021 সালের 26 জুন থেকে শুরু হয়ে প্রকল্পের কাজ শেষ হয় 2025 সালের 29 সেপ্টেম্বর। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। গঙ্গা চুক্তি করতেই হবে, তবে নবায়নের অজুহাতে চুক্তির ত্রুটি এড়িয়ে যাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আনি। জানান, 1977 সালের চুক্তির শর্ত সামনে নিয়ে আসতে হবে। এটিকে অন্তর্ভুক্ত করলে পানির ন্যায্য হিস্যায় সুবিধা পাওয়া যাবে। বিকেলে ধানমন্ডির বিলিয়া মিলনায়তনে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন বিষয়ক সেমিনারে এসব কথা বলেন তিনি। চুক্তি আমাদেরকে করতেই হবে। আন্তর্জাতিক অঙ্গনে আমাদেরকে যদি আইনের আশ্রয় নিতে হয় সেটাও করতে আমরা রাজি আছি। 1977 এর যে ক্লজটা, সেই ক্লজটা যদি আমরা ইনক্লুড করতে পারি, আমি মনে করি শতভাগ আমাদের যে রাইট সেটা আমরা পুনরুদ্ধার করতে সক্ষম হব ইনশাআল্লাহ। গুম ও মানবাধিকার কমিশন নিয়ে কড়া খসড়া আইন পাশ হলে দেশ আবারও পিছিয়ে পড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এমপি। বিকেলে ডিআইইউতে জাতীয় মানবাধিকার ও গুম প্রতিরোধ খসড়া আইন 2026 আইনি পর্যালোচনা ও করণীয় নির্ধারণ শীর্ষক গোলটেবিল বৈঠকে এই মন্তব্য করেন। সরকার আরো ভালো আইন আনার কথা বলে বরং আরো উল্টো পথে তাদের পা তারা বাড়িয়েছে। যদি খসড়া যে গুম আইনটা করা হয়েছে, মানবাধিকার কমিশনের যে খসড়া আইন করা হয়েছে, এভাবেই যদি সংসদে এটা পাশ হয়ে যায়, তাহলে আমাদের যতটুকু অগ্রগতি হয়েছিল সে অগ্রগতিতে আমরা পিছিয়ে পড়ব। আমাদেরকে আবারও পিছনের দিকে আমাদেরকে যেতে হবে, আমাদের লড়াইয়ের পথটা আরো দীর্ঘ হবে। গুম, বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন সহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দীর্ঘদিন বিতর্কিত এলিট ফোর্স র্যাব। এবার সেই বাহিনী বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশের অধীনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন আইনে বাহিনীটির অপারেশনাল ক্ষমতা থাকলেও যুক্ত হয়েছে পৃথক আইনি কাঠামো, অভিযোগ প্রতিকার ও শৃঙ্খলার বিধান। তাহলে র্যাবের আইনে কি ছিল, এসআরবিতে কি বদলাচ্ছে, কেন জরুরি ছিল একটি আইন, জানাচ্ছেন রাব্বি সিদ্দিকী। 2004 সালে বিএনপি সরকারের সময়ই যাত্রা শুরু করে র্যাব। শুরু থেকেই র্যাবকে একটি বিশেষায়িত অপরাধ দমন বাহিনী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা ছিল। তবে এই এলিট ফোর্সের আলাদা কোনো আইনি ভিত্তি ছিল না। 2003 সালে আর্মড পুলিশ ব্যাটালিয়ন্স অর্ডিন্যান্স 1979 সংশোধন করে এর মধ্যে র্যাবকে অন্তর্ভুক্ত করা হয়।
পুলিশ সহ বিভিন্ন ডিসিপ্লিনড ফোর্স থেকে সদস্য এনে র্যাব গঠন করা হয়। বাহিনীকে দেওয়া হয় অভ্যন্তরীণ নিরাপত্তা, সন্ত্রাস ও সশস্ত্র অপরাধ দমন, অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি সরকারের নির্দেশে অপরাধ তদন্তের ক্ষমতাও। 2 দশকে নানা সফলতার পাশাপাশি এই বাহিনীর বিরুদ্ধে ওঠে গুম, বিচার বহির্ভূত হত্যা ও নির্যাতনের গুরুতর অভিযোগ। 2014 সালে নারায়ণগঞ্জে 7 খুন, 2011 সালে ঝালকাঠিতে লিমনকে গুলি এবং 2018 সালে সন্তানকে ফোনে রেখে টেকনাফে কাউন্সিলর একরামুল হককে হত্যার ঘটনায় তোলপাড় হয় দেশ জুড়ে। হ্যালো 2021 সালে মানবাধিকার লঙ্ঘনের দায়ে র্যাবের কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এরপর আসে 2024-এ গণ অভ্যুত্থানে বাহিনীর ভূমিকা। হেলিকপ্টার থেকে গুলি করার ঘটনা এরই মধ্যে প্রমাণ হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও। গুম কমিশনের রিপোর্টেও স্পষ্ট করা হয় র্যাবের আরও সব বিতর্কিত কর্মকাণ্ড। ফলে বাহিনীটি বিলুপ্তেরও দাবি ওঠে। বিএনপি সরকার গঠনের 6 মাসের মাথায় র্যাবের বদলে গঠন করা হচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি। সোমবার মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে এসআরবি আইন 2026। নতুন ও পুরনো বাহিনীর কাজের ধরনে মিল থাকলেও কাঠামোগত জায়গায় থাকছে বড় পার্থক্য। র্যাব পরিচালিত হতো পুলিশি কাঠামোর ভেতরেই, তাদের আলাদা কোনো স্বতন্ত্র আইন ছিল না। কিন্তু এসআরবি পরিচালিত হবে সম্পূর্ণ নতুন আইনে। আইনে বিশ্বায়িত বাহিনীর ক্ষমতা, দায়িত্ব এবং অভিযানের আইনি কাঠামো সুনির্দিষ্ট করা হয়েছে। বড় পরিবর্তন হলো জবাবদিহি নিশ্চিতে রাখা হয়েছে বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি। ফলে বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠলে তা তদন্ত ও বিচারের আনুষ্ঠানিক পথ তৈরি হলো। এই জায়গাটাকে আমরা নানাভাবে এড়িয়ে যাচ্ছি। আইনি কাঠামো শক্ত হলেও বিশ্লেষকদের শঙ্কা অন্য জায়গায়। শুধু নাম আর আইনি খোলস বদলালেই কি মাঠ পর্যায়ে পুরনো মানসিকতা বদলাবে? নতুন নাম নিয়ে যদি বিতর্কিত কর্মকাণ্ড করে, মানুষ কি সমালোচনা করতে, মানুষ কি ভুলে যাবে বা মানুষ কি সমালোচনা করবে না? নিশ্চয়ই সমালোচনা করবে, এবং তখন সমালোচনার মাত্রাটা আরও বেশি ভয়াবহ হবে। যে পোশাক এবং নামের পরিবর্তন করলেই তো লোকটা ভালো হয়ে যায় না, যদি তার বিতর্কিত কর্মকাণ্ডগুলোর মধ্যে সংশোধন না আসে, পরিবর্তন না আসে। ওই জায়গাটা ছিল আমাদের মূল ফোকাস, কিন্তু সেই জায়গাটাকে আমরা নানাভাবে এড়িয়ে যাচ্ছি। র্যাবের সাবেক শীর্ষ কর্মকর্তা মনে করেন নতুন বাহিনীকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে আইনের কঠোর প্রয়োগ জরুরি। নাম পরিবর্তন আমি আবারও বলছি যে আমি অ্যাপ্রিসিয়েট করি, বাট মূল উদ্দেশ্য হলো এই বাহিনী তারা যে আইন তৈরি হচ্ছে সেই আইন অনুযায়ী চলবে, এবং সরকার এই বাহিনীর সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে আইন মেনে চলে সেটা নিশ্চিত করতে হবে। এটা যদি নিশ্চিত করি, সরকার যদি না চায় যে কোনো বাহিনী খারাপ কাজ তারা করবে না, তাহলে কোনো বাহিনীর পক্ষে এই ধরনের অপকর্মে জড়িত হওয়ার কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না। র্যাবের জায়গায় এসআরবি। নতুন আইনে ক্ষমতার সঙ্গে জবাবদিহির ভারসাম্য কতটা নিশ্চিত হবে সেটা দেখা যাবে সামনের দিনগুলোতে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। 2028 সাল থেকে প্রাথমিক ও মাধ্যমিকে নতুন কারিকুলামে চলবে শিক্ষা কার্যক্রম। এজন্য আগামী সপ্তাহে একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। দুপুরে খেলায় খেলায় শিখি বিষয়ক একটি কর্মশালায় কথা বলেন তিনি। জানান, প্রাথমিক পর্যায় থেকেই একটি নতুন প্রজন্ম তৈরি করতে চায় সরকার। এরই অংশ হিসেবে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় খেলায় খেলায় শিখির উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও ইভটিজিংয়ের মতো অসামাজিক কার্যকলাপ থেকে সন্তানদের দূরে রাখতে শিশুদের খেলাধুলায় দিকে আগ্রহী করার প্রতি তাগিদ দেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, এবার তড়িঘড়ি করে ক্লাস 4 থেকে খেলায় খেলায় শিখি কার্যক্রম শুরু করা হয়েছে, তবে আগামীতে ক্লাস 1 থেকে শুরু করা হবে এই কার্যক্রম। যারা খেলাধুলা তৈরি করে এই সেক্টরে তারা প্রচুর ফোরে আমরা একটা জায়গায় এইবার তড়িঘড়ি করে শুরু করেছি, কিন্তু আগামীতে 1 থেকে শুরু হবে। আমরা কারিকুলামে এগুলো ইনক্লুড করব 2028 থেকে। এবার পরিমার্জন 4টা নতুন বই, আর আমরা নির্মোহ ইতিহাস যতটুকু পেয়েছি এই স্বল্প সময়, এই আগামী সপ্তাহের ভিতরে নতুন কারিকুলাম কমিটি করব, যেই কারিকুলাম কমিটি 2028 এর বই লিখবে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে নেয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার আদালত রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে তাকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেয়ার নির্দেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী আগামী 2 দিনের মধ্যে ইমরান খানকে হাসপাতালে স্থানান্তর করতে হবে। তার উন্নত চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ডও গঠন করতে বলা হয়েছে। পাশাপাশি ইমরান খানের বোন উজমা ও ব্যক্তিগত চিকিৎসক ফয়সাল সুলতানকে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালে থাকার সময় তিনি তার পরিবারের সদস্যদের সাথে দেখা করতে পারবেন। সে সাথে বিদেশে থাকা 2 ছেলের সঙ্গেও কথা বলার সুযোগ পাবেন বলে জানান ইমরান খানের আইনজীবী উজাইর ভান্ডারী। যন্তর মন্তরের পর এবার রাঁচি। দীর্ঘ 24 দিনের আন্দোলনের চাপে শেষ পর্যন্ত পিছু হটল ঝাড়খণ্ড সরকার। ছাত্র চাকরি প্রার্থীদের দাবির মুখে বাতিল করা হলো বিতর্কিত জেএসএসসি সিজিএল পরীক্ষা। শুধু তাই নয়, 2014 সাল থেকে বেসরকারি সংস্থা টিডিপিএল এর মাধ্যমে নেয়া সকল পরীক্ষা, ফলাফল ও নিয়োগ প্রক্রিয়াতেও তদন্তের সিদ্ধান্ত নিয়েছে হেমন্ত সোরেন সরকার। ভারতে আবারও জেনজিদের জয়, উচ্ছ্বাস ছাত্র জনতার। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আবারও মাথা নোয়াতে বাধ্য হলো বিজেপি সরকার। দিল্লির পর এবার ঝাড়খণ্ড। দীর্ঘ 24 দিনের ছাত্র আন্দোলনের পর অবশেষে হার মানতে হলো হেমন্ত সোরেনের সরকারকে। সোমবার বিতর্কিত জেএসএসসি সিজিএল পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। জেএসএসসি 14তম ও ব্যাকলগ পরীক্ষা বাতিল করা হবে। আর্থিক অপব্যবহারের তদন্তের জন্য আমরা ইডিকে চিঠি লিখব। সিআইডি তদন্ত বিচার বিভাগের তত্ত্বাবধানে থাকবে। একই সঙ্গে টিডিপিএল এর মাধ্যমে 2014 সাল থেকে নেয়া বিভিন্ন পরীক্ষার প্রক্রিয়া, ফলাফল ও নিয়োগ নিয়েও ব্যাপক তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার বলছে, নির্ধারিত এসওপি ঠিকভাবে মানা হলে অনিয়মের সুযোগ তৈরি হতো না। তাই তদন্তে অনিয়ম ধরা পড়লে নেওয়া হবে ব্যবস্থা। সরকারের ঘোষণার পরপরই ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতো তার 16 দিনের অনশন প্রত্যাহার করেন। পাশাপাশি সরকারের এই সিদ্ধান্তকে ঝাড়খণ্ডের ছাত্রদের বড় জয় হিসাবে ব্যাখ্যা করেন তিনি। এটি ছাত্রদের অক্লান্ত সংগ্রামের সরাসরি ফল। এটি ছাত্র আন্দোলনের একটি বিজয়, একটি শক্তিশালী শিক্ষা ও নিয়োগ ব্যবস্থা যা নিশ্চিত করবে যে প্রশ্নপত্র ফাঁস, অসদুপায় ও স্বজনপ্রীতি আর কখনো ঘটবে না। এমনকি এর জন্য যদি সাংবিধানিক সংশোধনের প্রয়োজন হলেও তা করতে হবে। তবে আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়েছে, এখনই আন্দোলন পুরোপুরি থেমে যাচ্ছে না। পরীক্ষা বাতিল হলেও অনিয়মের অভিযোগে সিবিআই তদন্ত হয় কিনা নজর থাকবে তাদের। শেষ দাবিটি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলছেন তারা। আমরা আগে দেখতে চাই বিজ্ঞপ্তিটি আসলেই বাতিল হয়েছে। আমরা সিডিপিও এবং এফএসও পরীক্ষা নিয়ে সরকারের অবস্থান জানতে চাই। এটা এখনো অস্পষ্ট। সুতরাং এই সমস্ত বিষয় একটা সমঝোতায় না পৌঁছানো পর্যন্ত আন্দোলন চলবে। ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষার অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে বেশ কয়েক সপ্তাহ ধরে আন্দোলন করছিল ছাত্র ও চাকরি প্রার্থীরা। রাঁচিতে আন্দোলনকারীদের অবস্থান বিক্ষোভও চলছিল। বিতর্কিত পরীক্ষা বাতিল, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা এবং অনিয়মের অভিযোগের নিরপেক্ষ তদন্ত করাই ছিল বিক্ষোভকারীদের দাবি। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।